হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা সকলেই জেনে গেছেন যে কৃষক বন্ধুর কিন্তু বন্ধ হচ্ছে না, ওটার কিন্তু নতুন করে আবার ভ্যালিডেশনটা শুরু করা হচ্ছে। মানে যারা অলরেডি কৃষক বন্ধু পাচ্ছিলেন তাদেরকে পুনরায় নতুন করে ফর্ম জমা করতে হবে। তো দেখুন, এটি হচ্ছে কি একটি অরিজিনাল ফর্ম, যেখানে আপনাদেরকে আপনাদের সমস্ত তথ্য মানে সঠিক জমা করতে হবে, ঠিক আছে? তো চলুন, আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজেই এই ভিডিওতে জেনে যাবেন যে কি কি আপনাদেরকে এখানে লাগছে এবং কি কি তথ্য আপনাদেরকে দিতে হবে, এবং সাথে কি কি মানে জেরক্স আপনাদেরকে এই ফর্মের সঙ্গে জমা দিতে হবে এবং কোথায় জমা দিবেন সে বিষয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা থাকবে। তো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ অবধি ভালো করে দেখুন। আর যদি কোনো মিস্টেক হয় তাহলে কিন্তু আপনারা এর মধ্যে এডিটের অপশন পাবেন না, যে যদি ইনকেস যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু ফর্মটি বাতিল হওয়ার একটা চান্সেস থাকতে পারে। তো ভিডিওটি শুরু করি। তো দেখুন, এখানে প্রথমেই আসছে যে এখানে দেখুন, এখানে কৃষক বন্ধুর একটা আইডি নম্বর আছে। তো যদি আপনাদের কাছে এই আইডি নম্বরটা আগেকার ফর্মে যদি থাকে বা আপনারা যদি জানেন, তাহলে এটা লিখতে পারেন। আর না হলে আপনারা কিন্তু এটাকে ছেড়ে দিবেন, ঠিক আছে? এটাকে স্কিপ করবেন। আপনারা যখন এটা সাবমিট করবেন ক্যাম্পে, তখন কিন্তু এটা উনারাই এখানে লিখে দিবেন। তারপরে হচ্ছে গিয়ে সিরিয়াল নম্বর, এটাও ক্যাম্প থেকে আপনাদেরকে প্রোভাইড করা হবে, ঠিক আছে? এবার তারপরে যেটা আসছে, এবার যা যা আপনাদেরকে দিতে হবে, তো প্রথমে হচ্ছে এখানে যে যার নামে কৃষক বন্ধু অলরেডি চলছিল, ঠিক আছে, তিনি এখানে নিজের সমস্ত কিছু মানে এই লিস্টের মধ্যে এইসব এরিয়াতে যার নামে কৃষক বন্ধু আছে তার সমস্ত কিছু এখানে পূর্ণ করতে হবে। তো এখানে দেখুন, প্রথমেই বলেছে যে সুবিধাভোগীর নাম, মানে যিনি অলরেডি সুবিধা পাচ্ছেন তার নাম এখানে দিতে হবে। তো এই বক্সের মধ্যে মানে মেয়ে হোক বা ছেলে হোক, ঠিক আছে, আপনার নাম ওখানে আপনাকে দিতে হবে। এবার তারপরে হচ্ছে কি, এখানে গার্জেন হিসেবে আপনার পিতার নাম বা হাজব্যান্ডের নাম দিতে পারেন, এবং যদি স্বামী থাকেন তাহলে তার স্ত্রী মানে বা গার্জিয়ানের নাম আপনারা যেটা খুশি আপনারা দিতে পারবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে ঠিকানা, মানে ঠিকানার মধ্যে আপনাদেরকে এখানে কেবলমাত্র আপনার ভিলেজ লিখতে হবে, যে বাড়িটা কোথায়। এরপরে হচ্ছে ডিস্ট্রিক্ট লিখবেন। এবার তারপরে হচ্ছে ব্লক কোথায় আপনার সেটা এখানে ঘরে লিখে দিবেন, ঠিক আছে? এবার আপনার হচ্ছে গ্রাম পঞ্চায়েত লিখবেন। আর এখানে হচ্ছে মৌজা বা গ্রাম, যদি আপনাদের মৌজা জানা থাকে তাহলে মৌজা লিখে দিবেন, এবং যদি ভিলেজ লেখা থাকে তাহলে ভিলেজের উপরে একটা ছোট্ট টিক করে দিয়ে আপনার ভিলেজটা আপনি এখানে লিখে দিবেন, ঠিক আছে? এতদূর একটা হয়ে গেল অ্যাড্রেস। এবার তারপরে আসছে, এবার আসছে যে সুবিধাভোগকারী, মানে যার নামে কৃষক বন্ধু আছে তার নামের সবকিছু এখানে ব্যাংকের ডিটেলসটা দিতে হবে, ঠিক আছে? তাহলে এমন ব্যাংকের ডিটেলসটা দিবেন যেটাতে কিন্তু অলরেডি টাকা ঢুকছে, ঠিক আছে? সেই ব্যাংকের অ্যাকাউন্টটি দিবেন। এখানে নতুন করে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া যাবে না, ঠিক আছে? এখানে নতুন ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া যাবে না। যাদের টাকা ঢুকছে আপনারা সেই ব্যাংকের অ্যাকাউন্টটাই কেবলমাত্র দিবেন। তারপর হচ্ছে এখানে ব্যাংকের নেম এবং ব্রাঞ্চের নাম ওটা দিবেন। তারপর হচ্ছে আইএফএসসি কোডটা এখানে লিখবেন। এবার হচ্ছে গিয়ে এখানে ভালো করে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা, এই ঘরের মধ্যে অ্যাকাউন্ট নাম্বারটা শুদ্ধ একদম মানে দেখে শুনে ভালো মতো লিখবেন। এবার তারপরে এখানে বলছে যে আধার লিঙ্ক মোবাইল নাম্বার। এবার হচ্ছে যে আপনার যে আধার কার্ড আছে তার সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরটা আপনাকে এই ঘরের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? এবার ৬ নম্বর ঘরের কথাতে কি বলছে, এখানে হচ্ছে আধার নম্বর আপনার জানতে চাওয়া হয়েছে। এখানে আপনি নিজের আধার নাম্বারটা দিবেন। তারপরে হচ্ছে এখানে এপিক নম্বর, মানে এটা হচ্ছে ভোটার কার্ডের নম্বরটা, ঠিক আছে? তারপরে এখানে এই যে এসি নম্বর আর পার্ট নম্বর, এই দুটো আপনার যদি না জানা থাকে তাহলে এইগুলো তাহলে আপনাকে ফিল আপ করতে হবে না, ঠিক আছে? এর পরেরটা আসছে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা হচ্ছে গিয়ে ৮ নম্বরে। তো সেটা বলছে যে যদি এসআইআর এ, ঠিক আছে, এসআইআর যেটা হলো ২০২৬-এ, ওটাতে যদি আপনার মানে তালিকায় যদি নাম পাওয়া থাকে, মানে আপনি যদি এই ২০২৬-এ যদি ভোট দিয়ে থাকেন তাহলে এখানটায় ইয়েস লিখবেন, ঠিক আছে? এই যে ইয়েস ও নো এর অপশন আছে, তো আপনি এখানে যদি ভোট দিয়ে থাকেন, আপনার নাম যদি থাকে তাহলে আপনি এখানে ইয়েস লিখবেন, ঠিক আছে? আর যদি আপনাদের এটা আন্ডার প্রসেস থাকে, ঠিক আছে, আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে যদি থাকে তাহলে আপনারা এখানটায় লিখবেন ইয়েস। আর যদি মুলতবি সিএ এর আবেদনে থাকে বা আপনার নাম হয়তো ক্যান্সেল হয়ে গেছে, ওটার জন্য আবেদন করেছেন, তাহলে আপনারা কিন্তু এটা ঘরে ইয়েস লিখবেন, ঠিক আছে? এটা ৮ নম্বরটা আশা করি বুঝে গেছেন। এবার ৯ নম্বরে কি বলছে যে পিএম কিষাণ এর সুবিধাভোগী কিনা, তো সেটা আপনাকে এখানে লিখতে হবে। তো আপনারা এটা কৃষক বন্ধু করছেন, অনেকজন হয় যে পিএম কিষাণও পাচ্ছে আবার কৃষক বন্ধুও পাচ্ছে। তো যদি আপনারা কৃষক বন্ধু আর পিএম কিষাণ দুটোই পান তাহলে এখানে কিন্তু অবশ্যই ইয়েস লিখবেন। পান যদি তাহলে অবশ্যই ইয়েস লিখবেন। এখানে কোনোভাবেই কিন্তু অন্য মানে ভুলভাল তথ্য দেওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে? এবার হচ্ছে আপনার পেশা কি করছেন, যদি আপনারা এখানে কৃষক আছেন বা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা এই ধরনের কোনো মানে সরকারি কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকলে আপনারা এখানে সেই জিনিসটা লিখে দিতে পারেন। আর যদি এটির মধ্যে না থাকে তাহলে আপনারা এটাকে ব্ল্যাঙ্কও রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে আপনার এখানে জমির যেটা ডিটেলস আছে সেটা এখানে দিতে হবে, ঠিক আছে? এবার হচ্ছে চাষযোগ্য জমির বিবরণ।
তো বিবরণের মধ্যে কি কি জানতে চাওয়া হয়েছে, এখানে হচ্ছে জেএল নম্বর, ঠিক আছে, এটা আপনাদের যে পর্চা থাকছে সেই জায়গাটাতে আপনারা সেই কাগজগুলোর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তারপর হচ্ছে কি এখানে খতিয়ান নম্বর, দাগ নম্বর, ঠিক আছে, এটি আপনারা আপনাদের জমির কাগজেই পেয়ে যাবেন। এবার বলছে যে চাষযোগ্য জমির পরিমাণ, এটা কিন্তু কত একর আছে সেটা আপনারা লিখবেন, কত বিঘা আছে কিংবা কত শতক আছে সেই জিনিসটা এখানে উল্লেখ করবেন না। এবার তারপরে হচ্ছে গিয়ে শতলিপি বা ROR এর তারিখ, মানে হচ্ছে খতিয়ানের কত তারিখ, তো এটা কিন্তু আপনারা সে অফিসে গিয়ে এটা জানতে পারবেন। আর যারা 2019-এর পরে করেছেন তাদের হয়তো এটাতে কিন্তু ডেটটা লেখা থাকে, ঠিক আছে, তো আপনারা একবার ওটা চেক করে নেবেন যে আছে কিনা। যদি ইনকেস না থাকে তাহলে কিন্তু আপনাকে মানে তাদের ওই ভূমির রেকর্ড যেখান থেকে জানা হয় সেই অফিসে গিয়ে আপনাদেরকে এটার ডেটটা জেনে নিতে হবে, ঠিক আছে। এবার বলছে কয়ের 4 নম্বর দাগে বলছে জমি যে আপনার আছে সেটা কি আপনার ক্রয় করা, না উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, না আর অন্য কোনো ভাবে আপনারা সেই জমিটা পেয়েছেন, ঠিক আছে। তাহলে এটা আপনার যদি ক্রয় করা থাকে তাহলে এখানে লিখে দিবেন পারচেস, বা আপনারা এটাকে বাংলাতেও ক্রয় লিখতে পারেন, কিংবা উত্তরাধিকার সূত্রেও এখানে লিখতে পারেন। যদি বাবার কাছ থেকে বা কিংবা আরো কারো কাছ থেকে যদি আপনারা ওটা পেয়েছেন তাহলে ওটা এখানে লিখে দিবেন। এবার বলছে আয়কর প্রদানকারী কিনা, মানে আপনি কি ইনকাম ট্যাক্সের আন্ডারে পড়ছেন কিনা সেটা দিবেন। যদি আপনারা ইনকাম ট্যাক্স এর আন্ডারে পড়েন তাহলে ইয়েস লিখবেন, আর যদি না পড়েন তাহলে এখানে সিম্পলি নো লিখে দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম পেজ ছিল এতটা 12 নম্বর অবধি। এবার তার পরের পেজ যখন আপনারা চেঞ্জ করবেন তো এখানে কিন্তু আপনাদের এবার যদি ওটা এটা এটা ধরে নেন স্বামীর, এটা যদি স্বামীর থাকে, এটা যদি স্বামী নিজের সবকিছু ফিল আপ করেছে তাহলে এখানে কিন্তু স্ত্রীর দিতে হবে, এই সেকেন্ড পেজে স্ত্রীর লাগবে, ঠিক আছে। আর যদি মানে যদি প্রথমটা যদি স্ত্রীর থাকে, মানে এই প্রথম 1 নম্বর পেজে যদি স্ত্রীর নামে এটা যদি কিষানটা ফর্ম ফিল আপ করা হয় তাহলে এখানে স্বামীর সবকিছু বিবরণ দিতে হবে। আর বুঝে গেছেন আশা করি। তাহলে এবার দেখুন যে এইটা ফর্মের ক্ষেত্রে এটা ফর্ম ফিল আপ মানে যিনি করেছেন, কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লাই করেছেন, তিনি হচ্ছে গিয়ে স্ত্রী আছেন, তো তার স্বামীর এখানে বিবরণ দেওয়া হয়েছে। তাহলে এখানে স্বামীর উপর টিক দিয়ে এখানে স্বামীর নাম, তারপর হচ্ছে এখানে স্বামীর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিবেন, ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, IFSC কোড, অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, আধার নাম্বার যেটা মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক আছে, তারপর হচ্ছে আধার, তারপর হচ্ছে এখানে এপিক নম্বর, আর এগুলো রীতিমতো বাদ দিয়ে দিবেন। তারপর হচ্ছে যে মানে স্বামী এখানে যে মানে কিষান বন্ধু ওরা পাচ্ছেন কিনা, কৃষক বন্ধুটা, ঠিক আছে, ওটা যদি পান তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করে দিবেন। তারপর হচ্ছে SIR এ উনার নাম আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস করবেন, আর না হলে পেন্ডিং যদি থাকে আন্ডার অ্যাডজুডিকশন তাহলে এটাতে লিখবেন, আর যদি সি এর আন্ডারে যদি থাকে তাহলে এটাতে লিখবেন, ঠিক আছে। তারপরে বলছে যে এখানে 20 নম্বর দাগে বলছে PM কিষানের সুবিধাভোগী কিনা, যদি PM কিষান পান তাহলে এখানে অবশ্যই ইয়েস লিখবেন, এবং প্রধান পেশা কি আছে সেটা এখানে আপনারা লিখে দিতে পারেন, ঠিক আছে। এবার দেখুন এখানে একটা অঙ্গীকার পত্র দেওয়া হয়েছে, তো এখানকে আমি শর্টে বলে দিচ্ছি। এখানে বলা হচ্ছে যে এখানে আপনি যা যা তথ্য উপরে দিয়েছেন সব কিছু কিন্তু সত্য আছে, এবং যদি এর মধ্যে কোনো যদি মিথ্যা থাকে বা বিভ্রান্তিকর যদি প্রমাণিত যদি হয় তাহলে আপনাকে এখানে আইনি ও বিধি মানে অনুযায়ী এখানে সরকারের মানে কারণে আপনার উপর কিছু ব্যবস্থা নেওয়া হতে পারে, ঠিক আছে, এই ধরনের আছে। তো আপনারা সবকিছু এখানে উপযুক্ত সবকিছু যা যা সত্য সেগুলোই আপনারা প্রোভাইড করবেন। এবার হচ্ছে যার নামের কৃষক বন্ধু অ্যাপ্লাই করলেন এখানে তিনি নিজের সিগনেচার করবেন, ঠিক আছে, এই ঘরে এটা ফাঁকা জায়গার মধ্যে তিনি নিজের সিগনেচার করবেন, এবং যিনি আপনার ফর্মটা রিসিভ করবেন, ঠিক আছে, তিনি এখানে নিজের সিগনেচার, এটা মানে যখন আপনারা ক্যাম্পে জমা করবেন তিনি এখানে নিজের সিগনেচার করে এইসব জায়গাতে শ্রীমতী বা শ্রী যিনি হন তাহলে এখানে আপনার নাম, মোবাইল নম্বর, ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে আপনার মোবাইল নম্বর এখানেও লেখা হবে, এবং এই এতটুকু পোর্শনটা আপনার কিন্তু যেটা দাগ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাকে ছিঁড়ে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবার বলি যে এর সঙ্গে আপনারা কি কি ডকুমেন্ট জমা করবেন। তো এখানে দেখুন যা যা মানে দিতে হবে সেগুলো আমি এখানে পাশে লিখে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে যে আধার কার্ড দিতে হবে, ঠিক আছে, আধার কার্ড দিতে হবে, স্বামী স্ত্রী দুজনেরই দিতে হবে, ঠিক আছে। তারপরে 2 নম্বর হচ্ছে গিয়ে ভোটার কার্ড, 3 নম্বর হচ্ছে গিয়ে জমির রেকর্ড, মানে জমির যে পর্চা আছে, ঠিক আছে, তারই এখানে রেকর্ড দিতে হবে। আর 4 নম্বর হচ্ছে গিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট এর জেরক্স কপি দিতে হবে, ঠিক আছে, ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স কপি, স্বামী স্ত্রী দুজনেরই কিন্তু এটি, তাহলে দুজনের হলে এটা 4-2-8টা আপনাকে কিন্তু জেরক্স এর সঙ্গে সাবমিট করতে হবে। আর এটা সাবমিট করবেন আপনাদের গ্রাম পঞ্চায়েতে যখন ক্যাম্পের কথা আপনাদেরকে বলা হবে, ঘোষণা করা হবে, ঠিক আছে, তখন আপনারা ঠিক জানতে পারবেন। তো আশা করি 1-2 দিন মানে কাল থেকে হয়তো শুরু হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে আপনারা কিন্তু এসে এই ক্যাম্পের মধ্যেই এই ডকুমেন্ট সহ আর এই ফর্মটা নিয়ে গিয়ে আপনারা জমা করে দিতে পারেন। যদি ভিডিওটি আপনাদেরকে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।